একটি অন্ধ মেয়েকে বাসাতে একা পেয়ে বিশিষ্ট ধনী ব্যবসায়ীর ছেলে ধর্ষণ করে। টাকা পয়সার কাছে তো সব সময়ই সত্য হার মেনে যায়। অর্থের লোভে মেয়েটি বা মেয়েটির পরিবার বিক্রি হয় না। আইনিভাবে লড়ে যেতে চাচ্ছিল, পারিপার্শ্বিক উপর থেকে অনেক চাপ আসে তাদের উপর। শেষ পর্যন্ত মেয়েটি ন্যায় বিচার পেয়েছিল কিনা, আর পেলেও বা কিভাবে পেল, সবকিছু জানবেন ভিডিওতে। বলতেছিলাম মালায়ালাম মুভি নেরুর কথা। বহুল আলোচিত দৃশ্যম সিনেমার কথা তো সবাই জানে। দৃশ্যম সিনেমা যে ক্রিয়েটররা ক্রিয়েট করেছে তাদেরই কামব্যাক প্রজেক্ট এটি। 2023 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি, যার IMDb রেটিং 7.5। তুম্বা পুলিশ স্টেশন। SI পলকে কেউ ফোন করে জানায় দুর্ঘটনার কথা। CI পল ঘটনাস্থলে যাওয়ার পর জানতে পারে কেউ একজন একটি মেয়েকে তার অন্ধত্বের সুযোগ নিয়ে রেপ করেছে। মেয়েটির নাম সারা। আশেপাশে সবাই বলাবলি করতেছিল, পুলিশ এসেই বা কি করবে, মেয়েটি তো কিছুই দেখতে পায় না, রেপিস্টকে চিনবে কিভাবে। পোস্টমর্টেমের জন্য ডক্টরের কাছেও নেওয়া হয়। কন্ট্রাক্ট হয়েছে, ভাজাইনাল ওয়ালে উপস্থিতি স্পষ্ট। রিপোর্ট কাল পর্যন্ত রেডি হয়ে যাবে। রাতে সারার মা পারভিন তার বাবাকে জিজ্ঞেস করতেছে এরপর কি হবে। সারার বাবা মোহাম্মদ বলে, আমাদের মেয়ে তো অন্ধ, এ কারণে কেসটি জটিল হয়েছে। সারা তো কাউকে আইডেন্টিফাই করতে পারবে না। পরের দিন সকালে মোহাম্মদ SI পলকে ডেকে নিয়ে আসে বাসাতে। বাসায় আসার পর তাকে একটি স্কাল্পচার দেখায়। রাতে সারা এটি বানিয়েছে। সারা 12 বছর পর্যন্ত দেখতে পেরেছে, তখন এই শিল্পটি আয়ত্ত করেছে সে। পুলিশ জানতে চায় না দেখে এটা কিভাবে তৈরি করলো সে, আর কিভাবেই মানবো এটাই রেপিস্ট। সারা বলে, যখন সে আমার সাথে জোর জবরদস্তি করতেছিল তখন আমি আমার হাত দিয়ে তার চেহারাটা দেখে নিয়েছিলাম। মোহাম্মদই বলে, আমাদের একজনের উপর সন্দেহ। ঘটনা হওয়ার আগের দিন এরকম চেহারার বিশিষ্ট একটি ছেলে রাস্তা জিজ্ঞেস করার জন্য বাসায় এসেছিল। সে পাশের বাসায় বিনোদের কাছে এসেছিল। CI পল বিনোদকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছেলেটির নাম মাইকেল। মাইকেল এখানে এসেছে তার বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। CI জানতে চায় এই অবস্থায় মাইকেলকে কোথায় পাওয়া যাবে। বিনোদের কাছে শোনার পর পল চলে যায় এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে মাইকেলকে অ্যারেস্ট করা হয়। রিকনফার্মেশনের জন্য মাইকেল সহ আরও কয়েকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরপর সারাকে আইডেন্টিফাই করতে বলা হয়। সারা তার চেহারায় হাত বোলালে মাইকেলকে ঠিকই চিনতে পারে। এর উপর ভিত্তি করে পুলিশ তাকে অ্যারেস্ট করে। নিমেষেই চারদিকে ছড়িয়ে পড়ে খবরটি। একটি অন্ধ মেয়েকে রেপ করার পর তার গলার ভয়েস এবং হাতে চেহারা ছুঁয়ে রেপিস্টকে আইডেন্টিফাই করতে পেরেছে। মুম্বাইতে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ক্রিস্টোফার জোসেফের ছেলে মাইকেল। মাইকেলের অবশ্য হোম মিনিস্টারের মেয়ের সাথে বিয়েও ঠিক হয়ে আছে। এখানে আরও একটি পরিবারকে দেখানো হয়, যেটা ছিল সারার সৎমা। এদের সাথে সারার মা এবং তার বাবার তেমন মিলত না, তাই আলাদা বসবাস করে তারা। সারার সৎমাকে বলতে শোনা যায়, আমাদের ছেড়ে চলে গেছে, ভুগতে তো তাদের হবেই। প্রথমে মেয়ে অন্ধ হয়ে গেছে, এরপর এই ঘটনা। এই ফ্যামিলিতে সারার আরও 2 সৎ ভাই রয়েছে। যাই হোক, ক্রিস্টোফার তার ছেলের সাথে দেখা করতে আসে। ক্রিস্টোফার তার ছেলেকে অনেক গালাগালি করে, কিন্তু মাইকেল এতে একদমই বিচলিত না। অনুশোচনার বিন্দু মাত্র রেস্টুকু তার মাঝে নেই। ক্রিস্টোফার চাচ্ছিল সে যেন কিছুদিন জেলেই থাকে, কিন্তু ক্রিস্টোফার স্ত্রী অনুরোধ করে তাকে যে করে হোক বের করতে হবে। মুম্বাই থেকে ডেকে আনা হয় জানাশোনা বিশিষ্ট উকিল রাজশেখরকে। তার সাথে তার মেয়েও আসে পূর্ণিমা। ক্রিস্টোফার রাজশেখরকে বলে, এই কেস আমরা কিভাবে হ্যান্ডেল করব। তার বিয়েও ঠিক হয়ে আছে, জামিন না হলে তো প্রবলেমে পড়ে যাব। রাজশেখর তাকে বলে, বেসিক্যালি এসব কেসে জামিন হয় না। ক্লায়েন্ট যেহেতু টাকা পয়সাওয়ালা, সুতরাং উকিলের সিস্টেম একটু আলাদা। এখানে আসার আগে সব ব্যাপারে স্টাডি করে এসেছি রাজশেখর সারার 2 সৎ ভাইকে ডেকে আনে। তাদেরকে বলা হয় তাদের আব্বুকে যেন ভালোভাবে বোঝায়, সেটেলমেন্ট করার জন্য যত টাকা তারা দেবে। তারা 2 ভাই সারার বাসাতে আসে। মোহাম্মদ তাদেরকে ভালোভাবেই চেনে, তাদের চরিত্র সম্পর্কেও জানা তার। তারা মোহাম্মদকে বোঝায়, মাইকেলরা অনেক বড় লোক, এমনিতেই ছাড়া পেয়ে যাবে। যতক্ষণ মাইকেল ভেতরে আছে ততক্ষণ আমাদের ডিমান্ড, যত ইচ্ছা আমরা টাকা চেয়ে নিতে পারবো, সেটেলমেন্ট করাই উত্তম। মোহাম্মদ তাদের 2 জনকে দূর দূর করে তাড়িয়ে দেয় এখান থেকে। সারারও একই কথা, হেরে গেলে যাব, তবুও তাদের সাথে সেটেলমেন্ট করব না টাকার বিনিময়ে। এদিকে প্রথম প্ল্যান যখন কাজ করলো না, তখন রাজশেখর তাদের মিডিয়ার মাধ্যমে ফ্ল্যাশ করতে বলে সব বিষয়টা। SI পল মোহাম্মদকে আগে থেকেই সাবধান করেছিল মিডিয়াতে যেন এই বিষয়টা না আসে। এভাবে প্রথম হিয়ারিংয়ের দিন আসে। রাজশেখর খুব সিম্পলভাবে কেসটা উপস্থাপন করে, ইটস এ অর্ডিনারি কেস, সিম্পল বিষয়। দিন দুপুরে একজন ছেলে অন্ধ মেয়েকে রেপ করে চলে গেছে। পোস্টমর্টেম রিপোর্টে এটা স্পষ্ট, কোনো সিমেন্স পাওয়া যায়নি, এমনকি কোনো ইনজুরিও নয়, কোনো ফিঙ্গারপ্রিন্টও নেই। সুতরাং এটা একটা সাজানো নাটক। শুধুমাত্র স্কাল্পচারের উপর ভিত্তি করে আমরা ক্লায়েন্টকে দোষী মনে করতে পারবো না। সে তো নিজের চেহারা নিজেই দেখতে পারে না, তার উপর ভিত্তি করে এটা কেমন করে হয়।
পক্ষান্তরে পাবলিক প্রসিকিউটরের কাছে তেমন উপযুক্ত প্রমাণপত্র ছিল না। তার উপর এমন বড়সড় উকিলের সাথে কেস লড়তেছে, এতে তো তার হাত পাও কাঁপতেছে। হয়তো তার সাথেও একটা সেটেলমেন্ট হয়ে গেছে রাজশেখরের। খুব সহজেই জামিন পেয়ে যায় মাইকেল। মোহাম্মদ পাবলিক প্রসিকিউটরের সাথে দেখা করতে আসে। এত তাড়াতাড়ি মাইকেল জামিন পাবে এটা কখনো ভাবেনি সে। পাবলিক প্রসিকিউটর বলে, তোমার গল্পের উপর তো আমারই বিশ্বাস হচ্ছে না, কোর্ট কিভাবে বিশ্বাস করবে? কোনো ডাউট থাকলে ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলো। আর কোনো কথা না বলে এখান থেকে চলে যায় সে। বাড়িতে আসার পর মোহাম্মদ সারাকে সান্ত্বনা দেয়, জামিন হওয়া মানে তো শেষ নয় কেস, আমরা লড়বো, তুমি এ ব্যাপারে কোনো কিছুই ভেবো না। এদিকে রাজশেখর মাইকেলকে সব ঘটনা খুলে বলতে বলে। ওই দিন যে ঘটনাগুলো ঘটেছিল সব ডিটেলসে বলে মাইকেল তাকে। রাজশেখর সবকিছু শোনার পর তার মেয়ে পূর্ণিমার সাথে শেয়ার করে বিষয়গুলো। পূর্ণিমা শোনার পর বলে, এরা তো জন্মগত ক্রিমিনাল, একে তো অন দ্য স্পট মেরে ফেলা উচিত। রাজশেখর আরও বলে, সে ধরা পড়বে এমন কোনো এভিডেন্স রেখে আসেনি সেখানে, আমরা না করলে অন্য একটি উকিল এসে করবে, এটা তো আমাদের পেশা। ইনভেস্টিগেশন অফিসার পল মোহাম্মদকে ডেকে পাঠিয়েছে, তাকে যে কোনো সময় ট্রান্সফার করা হবে। কিছু বিষয়ে অ্যাডজাস্ট করার জন্য উপর থেকে চাপ তৈরি হয়েছে, কিন্তু সে তাতে একমত নয়। পাবলিক প্রসিকিউটরও নির্ভরযোগ্য নয়, এজন্য একটি স্পেশাল পাবলিক প্রসিকিউটরের জন্য আবেদন করতে হবে। আর হ্যাঁ, কেস নেওয়ার জন্য আরও অনেক উকিল তোমার কাছে আসতে পারে, তারা অনেক প্রলোভন দেখাবে তোমাকে, আমার সাথে কথা না বলে কিছুই করবে না। এরপর মোহাম্মদ একটি সিনিয়র উকিলের কাছে যায়, কিন্তু সে সিনিয়র উকিল তার কেসটি নিতে চাচ্ছিল না, সে ব্যস্ত বলে জানিয়ে দেয় তাকে। মোহাম্মদ যখন এখান থেকে বের হয়ে আসে, সিনিয়র উকিলের পিএ তাকে জানায়, কোনো সিনিয়র উকিল তোমার কেস নেবে না, সুতরাং কারো কাছে গিয়ে কোনো লাভ নেই। কাল টেনিস ক্লাবে রাজশেখর এ ব্যাপারে আলাপ করেছে সবার সাথেই। এদিকে ইনভেস্টিগেশন অফিসার যেমনটি বলেছিল ঠিক তেমনি অনেক ফেক উকিল আসে তার কাছে কেসটি লড়ার জন্য। মোহাম্মদ তাদেরকে বলে ভেবেচিন্তে কালকে জানাবে। অপর পাশে অহনা নামের একজন মেয়ে একজন মহিলাকে ব্রেন ওয়াশ করতেছিল মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে। মহিলাটির সাথে কথা বলার পর অহনা যখন রাস্তায় বের হয়ে আসে, পল তাকে দেখতে পায়। পল অহনার কাছে গিয়ে জানতে চায় তার বন্ধু বিজয় মোহনের কথা। অহনা পলকে বিজয় মোহনের সাথে দেখা করার জন্য নিয়ে আসে। অনেক ডাকাডাকির পরও যখন বিজয় মোহন দরজা খুলতেছিল না, তখন সিক্রেট দরজা দিয়ে ভেতরে আসে অহনা, আর ইনি হলেন বিজয় মোহন। তেমন কাজকর্ম না থাকায় শুয়ে বসেই দিনকাল কাটে তার। ফ্রেশ হওয়ার পর পলের সাথে পরিচয় করিয়ে দেয় অহনা। অহনা সব কিছু এক্সপ্লেন করে। কিছুদিন পূর্বে অন্ধ মেয়ের রেপ নিয়ে যে কেসটি সমালোচনায় এসেছিল, ওই যে সিজে গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ক্রিস্টোফার ছেলে, আমরা ভাবছি পাবলিক প্রসিকিউটর হিসেবে আপনার নামটি দেব। বিজয় মোহন হেসেই উড়িয়ে দেয়, বলে আমি অনেক দিন থেকে প্র্যাকটিস করি না, অনেক ভালো এক্সপিরিয়েন্সওয়ালা উকিল রয়েছে। কিন্তু বিপক্ষের উকিল রাজশেখরের কথা জেনে কেউ কেস লড়তে চাচ্ছিল না। বিজয় মোহন বারবার বলে, আমি এই কেসের জন্য রেডি না। রাজশেখর তো একবার বিজয় মোহনকে অপমানই করেছিল, সেসব কথা ভুলে গেছে আজ, সে চাচ্ছে না রিভেঞ্জ নিতে। অহনা তাকে মোটামুটি জোর করেই সারার সাথে দেখা করতে নিয়ে আসে। বিজয় মোহন এখানে একটু ইতস্তত বোধ করতেছিল। মোহাম্মদ সারাকে পরিচয় করিয়ে দেয় সারার সাথে। তোমার কেস লড়বেন ইনি। সারার বানানো স্কাল্পচারগুলো দেখতে থাকে। এরপর তাদের দুজনকে কথা বলতে দিয়ে বাইরে চলে যায় সবাই। বিজয় মোহনকে দেখে সারা একটু খুশি হয়। যেখানে কেউ তার কেস নিতে চাচ্ছিল না, সেখানে বিজয় মোহন স্যার এগিয়ে এসেছে। বিজয় মোহন বলে, আমি অনেক দিন থেকে ট্রায়াল করি না, এটাও সারা পূর্ব থেকেই জানে। তবুও সে কনফিডেন্টলি বলে, আমরা কেস জিতবই। বিজয় মোহন তো কেসটি লড়তেই চাচ্ছিল না, আবার স্পষ্ট করে বলতেও পারতেছে না সারাকে। সারার অবস্থা দেখে বিজয় মোহন কিছু স্পষ্ট করে বলতে না পারলেও সারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে, মানুষের একটি ইন্দ্রিয় কাজ না করলে অপর ইন্দ্রিয়গুলো খুবই সজাগ থাকে। সৃষ্টিকর্তা হয়তো এরকম কমতিগুলো অন্য পাশে পুষিয়ে দেয়। এখান থেকে বেরিয়ে সোজা বিজয় মোহন চলে আসে, বলে পরে কথা বলবো। মোহাম্মদেরও একটু ডাউট রয়েছে, এই উকিল কি আমাদের জন্য ঠিক হবে? সিআই পল তাকে বোঝায়, অনেক ভালো লয়ার ছিলেন সে, এখনও অনেক বড় ক্রিমিনাল কেসের আপডেট নোট তিনি লিখে দেন, এমনকি কমপ্লিকেটেড কেসের সিনিয়র লয়ার এনার কাছে পরামর্শ নেন, আর এটা করেই সে চলে। এত ভালো লয়ার তাহলে প্র্যাকটিস ছেড়ে দিয়েছে কেন? তখন অহনা সবকিছু খুলে বলে। অনেক বছর আগের কথা, রাজশেখর খুব ভালো ক্রিমিনাল লয়ার ছিলেন। তার অফিসে বিজয় মোহন জুনিয়র হিসেবে জয়েন করে। খুব দ্রুত বিজয় মোহন এস্টাবলিশড হয়ে গিয়েছিল। সে সময় রাজশেখরের মেয়ে পূর্ণিমা অফিসে জুনিয়র হিসেবে জয়েন করে। কিছুদিন পরে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এজন্য বিজয় মোহন অন্য কোনো অফিসে জয়েন করেনি, কিন্তু রাজশেখরের এটা পছন্দ ছিল না। সে সময় কোর্টের ক্লার্ক হিসেবে আমিও জয়েন করি। একদিন বিজয় মোহন একটি কেসের জন্য আমার কাছে কিছু ডকুমেন্টস নেয়, সেটা আগামীকাল দেবে বলে।
এরকম ডকুমেন্ট দেয়া ইলিগ্যাল, তবে বিশ্বাসযোগ্য উকিল হলে দেয়া যায়। কিভাবে যেন ডকুমেন্ট বিজয় মোহনের কাছে হারিয়ে যায়, এটা সবাই জানাজানি হয়। এরপর বার কাউন্সিলর তাকে 5 বছরের জন্য সাসপেন্ড করে, সাথে সাথে আমার চাকরিটিও চলে যায়। কিছুদিন পরে আমরা জানতে পারি এর পেছনে রাজশেখরের হাত ছিল। এরপর রাজশেখর তার মেয়েকে সুপ্রিম কোর্টের লয়ারের সাথে বিয়ে দিয়ে দেয়। এরপর সে প্র্যাকটিস করেছিল, কিন্তু ভালো কেস পায়নি। রাজশেখরও চাইতো না সে যেন সামনে এগোয়, এজন্য সবাই তাকে দাপিয়ে রেখেছে। রাতে বিজয় মোহন অন্য একটি লয়ারকে পরামর্শ দিচ্ছিল, তখন টিভির দিকে খেয়াল করলে দেখতে পারে রাজশেখর মিডিয়ার সামনে বলতেছে এই কেসটি একদমই ফেক, দ্রুত টাকা ইনকাম করার প্ল্যান এটি। তবে এর পেছনে কারা, এরকম প্রশ্নের উত্তরে রাজশেখর বলে সত্য সবার সামনে কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। তবে আমার কাছে যেটুকু প্রমাণ আছে আমার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য যথেষ্ট। এই বিষয়টা বিজয় মোহনকে নতুনভাবে ভাবাতে সাহায্য করে। কেসটি নিয়ে আরও ডিটেলসে জানে সে। ভাজাইনাল ওয়ালের কেমিক্যাল এবং কন্ডোমের কেমিক্যালের সাথে মিল রয়েছে, কিন্তু সিমেন্স অনুপস্থিত। ঘটনার একদিন পূর্বে রেপিস্ট পাশের বাসাতে এসেছিল, একটা সাক্ষীও রয়েছে, কিন্তু কোর্টে এটা প্রমাণ করা চ্যালেঞ্জের বিষয়। সবকিছু ভালোভাবে চেক করে বিজয় মোহন ডক্টরের সাথেও কথা বলে। ইনভেস্টিগেশন ফাইল যখন পর্যবেক্ষণ করতেছিল বিজয় মোহন, এখানে স্কাল্পচারের ছবি মিসিং ছিল। ইনভেস্টিগেশন অফিসার পল বলে হয়তো নতুন অফিসার এগুলো সরিয়ে দিয়েছে। অনেকদিন পর কোর্টে এসেছে বিজয় মোহন। অহনার রিকোয়েস্টে একজন জুনিয়রকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়। রাজশেখর এবং পূর্ণিমা বিজয় মোহনকে দেখে কোর্টে অনেকটা আশ্চর্য হয়। পাবলিক প্রসিকিউটর চেঞ্জ হওয়ার পর প্রথম হেয়ারিং আজ। প্রথম সাক্ষী হিসেবে কাজের মহিলা সীমাকে ডাকা হয়। বিজয় মোহন ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চায়। সে বলে ঘটনার দিন স্যার এবং দিদি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, আমিও ব্যাংকে চলে গিয়েছিলাম। সারা একা বাসাতে ছিল, এজন্য বাইরে থেকে তালা দিয়েছিলাম। যখন আমি ব্যাংক থেকে বাসায় আসি তখন দেখি সারা ভয়ে বিছানার এক পাশে বসে কাঁদতেছে। আমি দেখেই বুঝে ফেলেছিলাম সারার সাথে খারাপ কিছু হয়েছে। আমি অনেক ভয় পেয়েছিলাম। সাথে সাথে আমি স্যারকে ফোন করি, কিন্তু ফোন তুলতেছিল না স্যার। কি করব বুঝতেছিলাম না। পাশের বাসাতে গিয়ে দিদিকে বলি, তখন সবাই বাসাতে আসে। সবাই স্যারকে ফোনে ট্রাই করতেছিল। তারা পুলিশকেও ডেকেছিল। ঠিক সে সময় স্যার বাসাতে আসে। ডিফেন্স লয়ার রাজশেখরকে ক্রস এক্সামিনেশনের জন্য ডাকা হয়। রাজশেখর জানতে চায় বাসার তালার কয়টা চাবি। সীমা বলে 2টি। এর মানে কেউ যদি অপর একটি চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে আসে তুমি বুঝতেই পারবে না। সীমা বলে এটা তো সম্ভবই না, এক চাবি আমার কাছে থাকে, অন্যটি স্যারের কাছে থাকে। ডিফেন্স লয়ারের উল্টাপাল্টা প্রশ্নের তোপের মুখে পড়ে সীমা। বেচারি প্রথম তো কোর্টে এসেছে, তার উপরে এমন উল্টোপাল্টা প্রশ্ন। বিজয় মোহন বারবার কমপ্লেন জানায়। রাজশেখরকে তার প্রশ্ন কন্টিনিউ করতে বলে জজ। তুমি ব্যতীত একমাত্র মোহাম্মদই দরজা খুলতে পারবে, আর সেদিন তোমাকে ব্যাংকে যাওয়ার জন্য তোমার স্যারই বলেছে, তাই না? সীমা বলে হ্যাঁ। সীমা তার বাসা তৈরির জন্য লোনের অ্যাপ্লাই করেছে ব্যাংকে। মোহাম্মদ স্যারের পরিচিত আছে সেখানে, এজন্য সে পাঠিয়েছে তাকে। পয়েন্ট টু বি নোটেড, সেদিন 10:45 থেকে 12টা পর্যন্ত তুমি বাসায় থাকবে না, এটা শুধু মোহাম্মদ স্যারই জানতো। তুমি বাসায় আসার পূর্বে যদি মোহাম্মদ স্যার বাসায় এসে আবার চলে যায় তুমি কি বুঝতে পারবে? রাজশেখরের প্ল্যান ছিল মোহাম্মদকে ফাঁসানোর। পুলিশকে খবর দেওয়ার জন্য মোহাম্মদ এবং তার স্ত্রী তাকে গালাগালি করেছিল, এটাও আরেকটা পয়েন্ট। এরপর সারার মা পারভিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। বিজয় মোহন ইন ক্যামেরা চায়, অর্থাৎ কোর্টরুমে তার মা ব্যতীত অন্য কেউ থাকবে না। বিজয় মোহন তাকে জিজ্ঞেস করে আপনার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে কি দেখেছেন কোনোদিন আপনি? পারভিন বলে 26 ডিসেম্বর দুপুরের পরে আনুমানিক 3:30-এর দিকে এই ছেলেটা আমাদের বাসায় আসে। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানে যেতে যাচ্ছিলাম, সারা আমাদের সাথে যেতে চাচ্ছিল না, সে বাসাতে থাকবে একাতেই। সীমাও ব্যাংকে যাবে। এসব কথা ছেলেটি আস্তে আস্তে সব শুনে ফেলেছিল। বিজয় মোহন আরও বিষয়টা ক্লিয়ার করে, এর মানে আপনাদের কথায় সে বুঝে গিয়েছিল আপনারা কেউ বাসাতে থাকবেন না, সারা ব্যতীত। ক্রসের জন্য রাজশেখরকে বলে। ফার্স্ট প্রশ্ন তার স্বামী কি করত? ইনসাল্ট করে বলে তোমার তো অনেক স্বামী, একের পর এক সব স্বামীরই ডিটেলস বলো। পারভিনের মোহাম্মদের সাথে বিয়ে হওয়ার আগে অন্য একটি জায়গায় বিয়ে হয়েছিল। তার প্রথম স্বামী বিজনেসম্যান ছিল, দেনায় ডুবে থাকার কারণে সুইসাইড করেছে। এরপর 6 বছরে সারাকে নিয়ে মোহাম্মদকে বিয়ে করেছে, অর্থাৎ মোহাম্মদের নিজের মেয়ে সারা নয়। রাজশেখর বলে দেখেছো মোহাম্মদ অনেক টাকা পয়সাওয়ালা, সুতরাং একে ফাঁসিয়েছো তুমি, এমনকি প্রথম স্ত্রী সন্তানদের থেকে আলাদা করে রেখেছ। এসব বিরক্তকর প্রশ্নের অবজেকশন জানালেও কোনো কাজ হয় না। রাজশেখর শুধু সারাকে নয়
পারভিনকেও চরিত্রহীনা বলে অভিযোগ করে। এরপর চতুর্থ সাক্ষী হিসেবে মোহাম্মদকে ডাকা হয়। রাজশেখর মোহাম্মদকে প্রশ্ন করে, সে সারার কি হয়? মোহাম্মদ বলে, আব্বু। কত নম্বর আব্বু? সারার তো বায়োলজিক্যাল ফাদার মোহাম্মদ নয়। আপনারা যদি কখনো বাইরে যান তাহলে তো সারাকে সাথে নিয়ে যান। মোহাম্মদ বলে, কিন্তু ওই দিন নিয়ে যাননি কেন? 10:45 থেকে 12টা পর্যন্ত বাসাতে কেউ থাকবে না, এটা একমাত্র আপনিই ভালোভাবে জানতেন। কাজের মহিলা সীমাকেও ব্যাংকে পাঠিয়েছেন আপনি। আপনি আপনার স্ত্রীকে অনুষ্ঠানে রেখে চুপি চুপি বাসায় এসে এই কাজটি করার পর আবার চলে গিয়েছেন। আপনিই হলেন এই কেসের আসল গুণাগার। রাজশেখর চেষ্টা করতেছিল কেসটির মোড় মোহাম্মদের দিকে ঘুরিয়ে দিতে। পরের হিয়ারিংয়ে সারাকেও কোর্টে নেওয়া হবে, এজন্য বিজয়মোহন সারাকে কিছু বুঝিয়ে শিখিয়ে নিচ্ছিল। বিজয়মোহন তাকে বলে, ডিফেন্সের লয়ার যদি জানতে চায় দরজা কে খোলা রেখেছিল, তখন যেন সে তার আব্বুর কথা না বলে। সারা যেন বলে কাজের লোক বা অন্য কেউ রেখেছে। তারা চেষ্টা করতেছিল তোমার আব্বুকে ফাঁসানোর জন্য। এরকম আরও অনেক বাজে প্রশ্ন তোমাকে করা হবে। তুমি এগুলো খুব ভালোভাবে চিন্তা করে উত্তর দেবে। যেটার উত্তর দিতে পারবে সেটা দেবে, অন্যথায় বলবে আমি বুঝতে পারিনি প্রশ্ন। একদমই ভয় পাবে না, তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবে, তুমি অনেক ইন্টেলিজেন্ট। যখন আটকাবে তখন আমি প্রশ্ন উঠাবো। সারাকে কোর্টে নিয়ে আসা হয়। স্বভাবতই বিজয়মোহন প্রথম জিজ্ঞেস করে। সারা বলে, আমি একজন স্কাল্পচার আর্টিস্ট। এটা ছোটবেলায় আমি শিখেছি, এখন আমি এতে এক্সপার্ট। এটা আমি আমার বাবার কাছেই শিখেছি। সেদিন তোমার সাথে কি ঘটেছিল বলো প্লিজ, মহামান্য আদালতের সামনে। সারা সব ঘটনা খুলে বলে। সেদিন আমি বাসাতে একা ছিলাম, আব্বু আম্মু বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল, সীমা দিদিও ব্যাংকে গিয়েছে। এরপর আমি গোসলের জন্য বাথরুমে যাই। বাথরুম থেকে যখন আমি বাইরে আসি, রুমে কারো উপস্থিতি টের পাই। হঠাৎই সে আমাকে জোর করে বিছানার মাঝে ফেলে দেয়। এরপর আমার সাথে জোর জবরদস্তি শুরু করে। আমি চিৎকার করলে আমাকে মেরে ফেলবে এমন হুমকি দেয়। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ক্রস প্রশ্নের জন্য রাজশেখর আসে। প্রথম প্রশ্ন তার, তুমি কিভাবে কোনো কিছু সম্পর্কে জানতে পারো? সারা বলে, হাতের স্পর্শের মাধ্যমে। হাতের স্পর্শই কোনো কিছু সম্পর্কে জানার একমাত্র মাধ্যম আমার। তুমি তো তোমার দ্বিতীয় বাবার কাছে আর্ট শিখেছ। সারা বলে, এখন বলো তোমার আব্বু তোমাকে কিভাবে আর্ট শিখিয়েছে? প্রশ্নটি বুঝতে পারেনি সারা বলে। ডিটেলসে বলে রাজশেখর, তোমার বাবা তোমার এখানে ওখানে হাত দিয়েই নিশ্চয়ই আর্ট শিখিয়েছে। এটা খুবই এমব্রেসিং প্রশ্ন ছিল সারার জন্য। বিজয়মোহন দাঁড়িয়ে এরকম অশ্লীল প্রশ্ন করতে মানা করে বিজয়মোহনকে। কিন্তু সত্য জানার জন্য বিজয়মোহন এরকম প্রশ্ন করবেই। জজও তাতে সম্মত প্রকাশ করে। এরপর রাজশেখর বলে, তুমি কি সেদিনের ঘটনা আবার রিমার্ক করতে পারবে? এতটা ড্রামাটিক্যাল মুহূর্তে তুমি কিভাবে রেপিস্টের মুখে হাত বুলিয়ে সেটা মনে রেখেছো? এটা বলতেও তো একটু অবিশ্বাস্য মনে হচ্ছে, কিছুটা আজব লাগছে। সারা বলে, আমি ভয়ে একদমই জড়সড় হয়ে গিয়েছিলাম, আর রেপিস্টকে চেনার একমাত্র উপায় ছিল এটি। এজন্য আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম ভালোভাবে। কিন্তু তুমি এত ডিটেলস বলনি কেন পুলিশকে? তুমি যে স্কাল্পচার বানিয়েছো, এটা হয়তো তুমিও বানাওনি। ঘটনার দিন একটি দরজাও ভেঙে কেউ বাসায় আসেনি। সারা বলে, রেপিস্ট উপরের দরজা দিয়ে এসেছে, কিন্তু এটা তো সারা দেখতে পায়নি অন্ধ থাকার কারণে। উপর থেকে আসার কথা পুলিশ বা তার আব্বুই বলেছে। তখন সারার বিজয়মোহনের কথাগুলো মনে পড়ে। তার বাবাকে ফাঁসানোর প্ল্যান চলতেছে। খুব বুদ্ধিমত্তার সাথে সারা উত্তর দেয়, আব্বু বা আম্মু, এমনকি সীমা দিদিও জানে। বিজয়মোহন জানতে চায়, জেনে শুনে তো তোমার আম্মু বা কাজের মহিলাটিও দরজা খোলা রাখবে না। এর মানে তার বাবা দরজা খোলা রেখেছিল। এটাও একটা চাল ছিল তার। সীমা বলে, কেউ দরজা খোলা রাখবে না। রাজশেখর বোঝে তাকে জালে ফেলা এতটা সহজ নয়। নেক্সট কোশ্চেন, তাহলে তুমি যাকে ভালোবাসো তার প্রকাশের জন্য হাত ব্যবহার করো। যদি কোনো কিছু ভালো লাগে তবে তাকে ছুঁয়ে দেখো। এর মানে যদি তুমি কাউকে অ্যাকসেপ্ট না করো, তাকে কখনো ছুঁয়ে দেখবে না, এমনকি ছুঁতেও দেবে না। রাজশেখর বোঝাতে যাচ্ছিল এটা রেপ নয়, এটা দুজনের সম্মতিক্রমে হয়েছে। ভুল উত্তর দিতে পারে এমনটি ভেবে বিজয়মোহন কমপ্লেন জানায়। সাবধান হয়ে যায় সারা। এরপর সারা সেই প্রশ্নের উত্তর দেয়, আমি কাউকে টাচ করি, কাউকে আমাকে টাচ করতে দেই, এটা আমার ভালোবাসার পর। কিন্তু সে আমাকে রেপ করেছে, তাকে বাধা দিলে সে আমাকে মেরে ফেলতো। এটা কনসেন্ট না, কনসেন্ট বানানোর চেষ্টাও করবেন না। রাজশেখর তার কাছে পছন্দ মতো উত্তর পায় না। এরপর অভিযোগ করে বসে, এটা কেমন লজ্জাহীনতার কথা। রেপ করার পর তাকে বাধা না দিয়ে তার মুখে হাত বুলিয়ে চেহারা মনে রাখা, এমনটা তো প্রথম শুনতেছি। এটা তো এদের পরিবারেরই বৈশিষ্ট্য। রেপ হওয়ার পর লজ্জাহীনতার মতো কোর্টে এসে এগুলো আবার বলতেছে। বিজয়মোহনকে তখন বলতে শোনা যায়, তাহলে কিভাবে বলা উচিত?
লজ্জায় ঘরে বসে নিজেকে আটকিয়ে রাখা উচিত? নতুন জেনারেশনের মেয়েরা সবকিছুই বলবে, সবই বলবে, কখন, কিভাবে, কেন। এসব কথা আমরা সহ্য করতে পারি না, এটা আমাদের ছোট মন মানসিকতার কারণে। মিস্টার সিনিয়র, আপনাকেও পরিবর্তন হতে হবে। তেমন সুবিধা করতে না পেরে রাজশেখর কোনো প্রশ্ন না করে শেষ করে। অনেক চালাকির সাথে বিষয়গুলো হ্যান্ডেল করতেছে বিজয়মোহন, এজন্য চিন্তিত দেখাচ্ছিল রাজশেখরকে। পূর্ণিমা এসে বলে সে তো অনেক দিন থেকে প্র্যাকটিস করে না, তবে তাকে নিয়ে ভাবার কি আছে। রাজশেখর বলে তখন, অপরিচিত শত্রুর থেকে ভয়ঙ্কর হয় চেনা জানা শত্রু। বিজয়মোহন আমার সম্পর্কে ভালোভাবেই জানে। পরের শুনানিতে বিনোদকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। বিজয়মোহন তাকে জিজ্ঞেস করে, ঘটনার দিন যখন তুমি চার্চ থেকে ফিরে এসেছো ততক্ষণে তো মাইকেল তোমার বাসা থেকে চলে গিয়েছিল, তাই না? বিনোদ বলে হ্যাঁ। এবার রাজশেখরের পালা। জানতে চায় সপ্তাহে তো তুমি একদিন চার্চে যাও। বিনোদ বলে হ্যাঁ। চার্চের অ্যানিভার্সারিতে তোমরা সবাই পার্টি করো? বিনোদ বলে হ্যাঁ, ওই দিন আমরা পরিবারের সবাই মিলে উদযাপন করি। বিনোদ এবার যখন গেট টুগেদারে গিয়েছিল তখন মাইকেল কি নেয়নি কেন জানতে চায় রাজশেখর। বিনোদ বলে ওই দিন মাইকেল সকালেই বের হয়েছিল। বিজয়মোহন বুঝতে পারে বিনোদ মিথ্যে কথা বলতেছে। ক্লারিফাইয়ের জন্য বিজয়মোহন আবারও জিজ্ঞেস করে তাকে, মঙ্গল অথবা বুধবার কোন বারে গিয়েছিল মাইকেল? বিনোদ বলে এটা তার মনে পড়তেছে না। বিনোদের জবানবন্দিতে একটু আশার আলো থাকলেও এখন সবই বৃথা। সোশ্যাল মিডিয়ায় এই খবরটা বিদ্যুতের মতো ছড়িয়ে পড়েছে। হোম মিনিস্টারের মেয়ে মাইকেলকে ফোন করে বিয়েটি ভেঙে দেয়। আদালতে প্রমাণ না হলেও এরকম সমালোচনার মুখে সে বিয়ে করতে চাচ্ছে না মাইকেলকে। বিভিন্ন জনের বিভিন্ন মতামত ছিল। কেউ বলতেছিল এরকম লোককে মেরে ফেলাই উচিত, বেঁচে থাকার কোনো অধিকার নেই তার। কেউ কেউ ভাবতেছিল মিনিস্টারের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, নিশ্চয়ই আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে। কেউ কেউ তো বলতেছিল আমরা কিভাবে আর কত বছর এভাবে ভয়ে ভয়ে থাকবো। ম্যাক্সিমাম মানুষই তার ফাঁসি চাচ্ছিল। এসব দেখার পর মাইকেল তার বন্ধুদের নিয়ে মোহাম্মদের বাসায় আসে, তাদেরকে হুমকি দেয়, কেস তুলে নেওয়ার কথা বলে, তা না হলে আবারও সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। এই ঘটনার পর মাইকেলের জামিন ক্যান্সেল করার জন্য বিজয়মোহন অ্যাপ্লাই করে। এজন্য রাজশেখর মাইকেলকে বকতেছিল, কিন্তু মাইকেল সেখানে এমনভাবে গিয়েছিল কেউ তাকে দেখেনি, বিন্দু মাত্র প্রমাণ রেখে আসেনি। ক্রিস্টোফার জোসেফও অনেক চেষ্টা করতেছিল তাকে বাঁচানোর। এরপর রাজশেখর চাচ্ছিল 5 তারিখে যেন তার মেয়ে পূর্ণিমা কোর্টে যায়, কেননা অরুণ মলমোত্রার কেসের হিয়ারিং রয়েছে হাইকোর্টে, সেখানে তাকে অ্যাটেন্ড করতে হবে। নেক্সট হিয়ারিংয়ে পূর্ণিমা আসে কোর্টে। সে এসেই বলে এটা একটা মিথ্যা বানোয়াট গল্প, মাইকেল তার বাসাতে গিয়েছে, এটার কোনো প্রমাণও নেই, সুতরাং জামিন ক্যান্সেল করা অযৌক্তিক। এরকম ঘটনা ঘটলেও ইনভেস্টিগেশনের প্রয়োজন। বিজয়মোহন বলে অপরাধী যদি এভাবে অবাধে ঘোরাফেরা করে এটা ভিকটিমের পরিবারের জন্য হুমকি স্বরূপ। জর্জ ভিকটিমের পরিবারের প্রোটেকশনের জন্য পুলিশ মোতায়েন করে, জামিন ক্যান্সেল করে না। এরপর ডক্টরকে ডাকা হয়। পূর্ণিমার ডক্টরের কাছে জানতে চায় এরকম কেসে ইন্টারনাল ইনজুরি কমন, সিমনের উপস্থিতিও থাকে। ডক্টর স্পষ্ট জানায় কোনো ইন্টারনাল ইনজুরি ছিল না, সিমনও অনুপস্থিত। এরপর ইনভেস্টিগেশন অফিসার পলকে ডাকা হয়। পূর্ণিমা তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে জানেন এই দিন অপরাধী ভিকটিমের বাসায় গিয়েছিল? পল বলে ইনভেস্টিগেশনের সূত্রে জানা যায় 26 তারিখ সোমবার। অপরাধীকে সে কিভাবে চিনল এই প্রশ্নের উত্তরে সে বলে ভিকটিম অপরাধীর স্কাল্পচার বানিয়েছে, এর মাধ্যমে জানতে পেরেছে সে। স্কাল্পচার সংবেদনশীল হওয়ায় তার প্রতিটি অ্যাঙ্গেলের ছবি উঠিয়ে ইনভেস্টিগেশনের ফাইলে যুক্ত করে নতুন ইনভেস্টিগেশন অফিসারকে হ্যান্ডওভার করা হয়েছে। এরপর পূর্ণিমা জানতে চায় আপনাকে কখন ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে? পল বলে 20 ফেব্রুয়ারি। স্কাল্পচারে যে ছবি অ্যাড করা হয়েছে ফাইলে সেটাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো নতুন ইনভেস্টিগেশন অফিসার এটা গায়েব করেছে। তার কাছে আরও জানতে চাওয়া হয় স্কাল্পচারের কথা প্রথমে কে বলেছে? মোহাম্মদ, অর্থাৎ প্রথম স্কাল্পচার মোহাম্মদই দেখিয়েছে। মোহাম্মদও একজন স্কাল্পচার আর্টিস্ট। স্কাল্পচার দেখে ভিকটিমকে চিহ্নিত করেছে মোহাম্মদই। পল বলে হ্যাঁ। পূর্ণিমা আরও বলে স্কাল্পচার তো আপনার সামনে তৈরি হয়নি, সুতরাং এটা মোহাম্মদ বানিয়েছে নাকি অন্য কেউ বানিয়েছে কিভাবে জানলেন? এ প্রশ্নের উত্তর দিতে পারে না পল। নতুন ইনভেস্টিগেশন অফিসার জানায় ফাইলগুলো হ্যান্ডওভার করার সময় সে কোনো ছবি পায়নি। এরপর নেক্সট হিয়ারিংয়ে মাইকেলকে জিজ্ঞাসা করে জস, এই কেসের ভিকটিমের দ্বারা তৈরি স্কাল্পচারের মাধ্যমে জানা যায় তুমি অপরাধী, এটা কি সত্য? মাইকেল বলে একদমই নয়। ইনভেস্টিগেশন অফিসার সকল ইনফরমেশন তোমার বিরুদ্ধে সাবমিট করেছে। মাইকেল বলে এই ব্যাপারে আমি কিছুই জানি না।
তুমি কি এ ব্যাপারে কিছু বলতে চাও? জর্জ জানতে চায় তার কাছে। মাইকেল বলে, এ অপরাধ আমি করিনি, আমি একদমই নির্দোষ। ঘটনার দিন আমি বাসা থেকে বেরিয়ে কান্দিলুরের রিসোর্টে গিয়েছিলাম। সেখানে আমার বন্ধুরা পার্টি অ্যারেঞ্জ করেছিল। এরপর আমি এয়ারপোর্টে গিয়েছি, সেখান থেকে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। এই কথাগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণও আছে আমার কাছে। পরের হিয়ারিংয়ের পূর্বে বিজয়মোহন অহনাকে পাঠায় মাইকেল যে রোডের কথা বলেছে সেই রোডের টাওয়ার লোকেশন চেক করার জন্য। মাইকেলের নাম্বার ভেরিফাইও করতে বলে। রাস্তায় মাইকেলের বন্ধুর সাথে দেখা হওয়ার কারণে মাইকেল সহ তার বন্ধু একটি রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করেছিল, এরকমও উল্লেখ আছে পেপারে। তার যে বন্ধুর সাথে লাঞ্চ করেছিল তার নাম নাভিন। নাভিনেরও ডিটেলস কালেক্ট করতে বলে অহনাকে। যে রিসোর্টে তারা পার্টি করেছিল সেটা ছিল 3 স্টার। এরকম হোটেলে সিসি ক্যামেরা সাধারণত থাকে না। যে হোটেলে মাইকেল নাভিনের সাথে লাঞ্চ করেছে সেই হোটেলের ম্যানেজারকে সিসিটিভি ফুটেজের কথা বললে অহনা সেটি ক্রপড হয়েছে জানায়। রিকভার করার চেষ্টাও করেছে, কিন্তু সেটা বৃথা। সে যে মিথ্যা কথা বলতেছে এটাও অহনা বুঝতে পারে। পরবর্তী শুনানিতে রাজশেখর এসেছে। নবীনকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। নাভিনের সেকেন্ড হ্যান্ড কারের দোকান রয়েছে মুয়াত্রিপুরায়। মাইকেলকে দেখিয়ে জানতে চাই একে চেনো কিনা। নাভিন বলে, চিনি, এ আমার বন্ধু, মুম্বাইতে একসাথে পড়াশোনা করতাম। জানতে চাই মাইকেলকে শেষবার কবে দেখেছো তুমি? 27 ডিসেম্বর 12টার দিক মুয়াত্রিপুরায়। সেদিন হঠাৎই দেখা হয়েছিল তার সাথে। এরপর আমরা দুজন এম্পায়ার হোটেলে লাঞ্চ করি। মাইকেল তার ফ্রেন্ডদের পার্টিতে জয়েন করার জন্য যাচ্ছিল সেদিন, এরকম বলেছিল তাকে। ক্রস প্রশ্নের জন্য যখন বিজয়মোহনকে বলা হয়, বিজয়মোহন বলে এই মুহূর্তে কোনো প্রশ্ন করবে না, সে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করবে, এজন্য রিজার্ভ রাখে। হোটেলে সিসিটিভি ফুটেজ হাজির না করা একটু অস্বাভাবিক লাগছে। জর্জও বিজয়মোহনের সাথে একমত। রাজশেখরকে বলে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে। রাজশেখর বলে, ফুটেজ কালেক্ট করার জন্য যখন তারা হোটেলে গিয়েছিল হার্ড ডিস্ক খারাপ হয়েছে, এরকম জানিয়েছে হোটেল ওনার। বিজয়মোহন হার্ড ডিস্ক পুলিশকে দিতে বলে রিকভারির জন্য। নেক্সট হিয়ারিংয়ে সিসিটিভি ফুটেজ উপস্থিত করতে হবে। কোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তী শুনানিতে সিসিটিভি ফুটেজ হার্ড ডিস্ক সহ প্রোভাইড করা হয়। হার্ড ডিস্ক ভেরিফাইয়ের জন্য হোটেল ম্যানেজারকেও ডাকা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখার পর সবাই শক। ঠিক ওই ঘটনার দিন মাইকেল তার বন্ধুর সাথে লাঞ্চ করছিল হোটেলে। ফুটেজের মাধ্যমে এটা স্পষ্ট। রেস্টুরেন্টের ক্লিপ দেখার পর আরও শিওর হয় সবাই, এটা কিভাবে সম্ভব। মাইকেলের মুখেও হাসি। বিনোদ যা বলেছে সবই সত্য। রাজশেখরের কাছে আবারও অপমানিত বিজয়মোহন। অনেক রেগে আছে। অহনা তার সাথে কথা বলতে চাইলেও সে কথা বলতে চাচ্ছিল না। এটা স্পষ্ট যে তারা কেস হেরে যাচ্ছে, আর অহনার জন্যই এরকম হয়েছে। অহনাই বলেছিল হোটেলের ম্যানেজার মিথ্যে বলেছে। এটা আরও শিওর হওয়া উচিত ছিল অহনার। সবকিছুর জন্য সরি বলে অহনা। নেক্সট স্টেপ হলো সিসিটিভি ফুটেজ রিচেক করা। এজন্য অ্যাপ্লাইও করেছে বিজয়মোহন। দেখা যাক কি হয়। বিজয়মোহন সারা রাত বসে সেই ফুটেজটি বারবার দেখে। সামথিং ইজ রং। সিআই পলকে সাথে নিয়ে হোটেল ম্যানেজারের কাছে আসে। ম্যানেজারকে গিয়ে বলে, আমি অরিজিনাল ফুটেজ চাই। সেকশন 193 অনুযায়ী মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমার 7 বছরের জেল হতে পারে। আরও অনেক কিছু বলে ভয় দেখায় তাকে। ম্যানেজার সব সত্য কথা বলে। তারা অনেক ভয় দেখিয়েছিল ম্যানেজারকে, তাই নতুন করে ক্রিয়েট করেছে সিসিটিভি ফুটেজ। ম্যানেজার অনেক ভয় পেয়ে মাপ চাচ্ছিল, বারবার বলতেছিল এসব থেকে আমাকে প্লিজ রক্ষা করেন। সিআই পল তাকে বলে, তোমাকে হুমকি দিয়ে সব করিয়েছে, তার কোনো প্রমাণ আছে? ম্যানেজার বলে, এর আগে একটি বন্ধুকে বাঁচানোর জন্য এমনটি করেছিল সে, আর বন্ধু ঠিকই বেঁচে গিয়েছিল, কিন্তু ফেঁসে গিয়েছিল সে নিজে। এরকম যেন না হয় সেজন্য তার কাছে প্রমাণ রেখে দিয়েছে। এবার উইটনেস রিকলের পিটিশন দেখে রাজশেখর একেবারেই অবাক, অবজেকশন জানায়। সিসিটিভি ফুটেজে নতুন কিছু ম্যাটেরিয়াল পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদের পিটিশন দায়ের করেছে বিজয়মোহন। সত্য সামনে আনার জন্য এরকম ডিসিশন কোর্ট মাঝে মাঝে নিয়ে থাকে। উইটনেস রিকল অ্যাকসেপ্ট করে। আবারও সিসিটিভি ফুটেজ প্লে করা হয়। বিজয়মোহন দাবি করতেছিল এটা ম্যানিপুলেট ভিডিও ক্লিপ। ঘটনার দিন যখন তারা রেস্টুরেন্টে আসে তখন দুপুর 12টার মতো বাজে। রেস্টুরেন্ট ফাঁকা ছিল, এরকমই উল্লেখ করা হয়েছে। সেম ক্যামেরায় সেম পজিশনে ভিডিও ফুটেজ ক্যাপচার করে ম্যানিপুলেট করা হয়েছে। রেস্টুরেন্টের একটি আয়নাতে ভালো করে খেয়াল করতে বলে সবাইকে। এখানে কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। ভিডিও প্লে করার সাথে সাথে জিনিসপত্রগুলো নিখোঁজ হয়ে যায়। এটা ছিল ফার্স্ট এডিটিং পয়েন্ট। মাইকেল এবং তার বন্ধু যাবার পর যখন রেস্টুরেন্ট আবার ফাঁকা হয়
এবার আয়নাতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন জিনিসগুলো আবারও পূর্বের অবস্থায় আছে। এটা ছিল দ্বিতীয় এডিটিং পয়েন্ট। রিসিপশন এবং রেস্টুরেন্টের মাঝের ফুটেজগুলো এডিট করলেও মিররের রিফ্লেকশনে ধরা পড়ে যায় সবই। যখন কোর্টের মাঝে সব খোলাসা, তখন উল্টো রাজশেখর বলে বসে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য এই ম্যানেজারকে কঠিন শাস্তি দেওয়া হোক। ম্যানেজার তখন বলে, স্যার আপনি তো বলেছেন এমনটি করার জন্য, কিন্তু মুখের কথায় তো কাজ হবে না। আবারও আর একটি ভিডিও প্লে করা হয় যেখানে রাজশেখর ম্যানেজারকে নির্দেশনা দিচ্ছিল কোথা থেকে কোথায় ভিডিও এডিট করা হবে। এটা দেখার পর রাজশেখর তো পুরো অবাক। জজ তার কোনো কথাই শোনে না। বার কাউন্সিলরকে নির্দেশ দেয় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। ইনস্ট্যান্ট পুলিশকে নির্দেশ দেয় ইনভেস্টিগেশন করার কোনো প্রয়োজন নেই, এখনই যেন অ্যাকশন নেয় পুলিশ। রাজশেখরকে উচিত শিক্ষা দিতে পেরে অহনা সহ সবাই খুশি। দ্রুত ছড়িয়ে পড়ে মিডিয়াতে রাজশেখরের 2 নম্বরের কথা। আইনি জটিলতার কারণে রাজশেখর পরবর্তীতে কেস লড়তে পারবেন না। রাজশেখরের হয়ে পূর্ণিমা কেস লড়বেন। পরবর্তী হিয়ারিংয়ে বিজয়মোহন বলে, ঘটনার দিন মাইকেলের অন্য জায়গায় থাকা ভুল প্রমাণ হয়েছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে। পূর্ণিমা আরও একটি প্রমাণ উপস্থাপন করে। ঘটনার দিন বিনোদের বাসায় গিয়েছিল মাইকেল যে গাড়িতে, সেই গাড়িতেই আবার ফিরেছে, এরও ভিডিও ফুটেজ রয়েছে। মাইকেলের টাওয়ার লোকেশনও একই কথা বলে। টাওয়ার লোকেশন ভেরিফাইয়ের জন্য এয়ারটেলের নোডেল অফিসারকে ডাকা হয়েছে। ভেরিফাই করে নোডেল অফিসার বলে, টাওয়ার লোকেশন অনুযায়ী মঙ্গলবার 6টার দিকে ত্রিবেন্দুনাম থেকে কান্দালুর 3:30-এর দিকে পৌঁছেছে। বিজয়মোহন এখানে একটি পয়েন্ট বের করে। টাওয়ার লোকেশন অনুযায়ী শুধু জানা যায় মোবাইল কোথায় ছিল, এটা দেখে এটা ক্লিয়ার না যে তার মালিক কোথায় ছিল। বিজয়মোহন ক্রিস্টোফার কোম্পানির ড্রাইভারকে উইটনেস হিসাবে হাজির করে। সিআই পলকে তো ড্রাইভার সব সত্য কথা বলেছিল, কিন্তু কোর্টে সত্য কথা বলবে এটার নিশ্চয়তা নেই। সিজে গ্রুপের ত্রিবেন্দুনাম এরিয়ার ড্রাইভার রবিন কাজ করে। 27 তারিখ কোথায় ছিল বিজয়মোহন জানতে চায়। রবিন বলে সে বাড়িতেই ছিল, ক্রিসমাসের ছুটিতে পরিবারের সাথেই সময় কাটিয়েছে সেদিন। সিআই পল যেমনটি বলেছিল ঠিক তেমনি পোলটি নিয়েছে সে। রবিন এবং মাইকেল একই গাড়িতে ছিল এরকম একটি ছবি বিজয়মোহনের কাছে এরকম জানায় বিজয়মোহন, কিন্তু ছবির কোনো কপি দেওয়া হয়নি প্রসিকিউটরকে। রাজশেখর বলে, নিশ্চয়ই এর কাছে কোনো ছবি নেই। ঘটনার দিন মাইকেল তোমার সাথে ছিল, তুমি কার চালাচ্ছিলে, এরকম প্রশ্ন করে। ড্রাইভার প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণিমার দিকে তাকিয়ে দিচ্ছিল। ড্রাইভার রবিনের ভাষায় ঘটনার দিন সে ছুটিতে ছিল আর সেই গাড়িটি মাইকেল চালিয়েছে। এরপর পূর্ণিমা ড্রাইভারকে বারবার সবকিছু ভুলে যায় এমন প্রমাণ করে। এরকম ভুলের কারণে সে তার ফোনটি গাড়িতে রেখে এসেছিল বাড়িতেই, তাই মাইকেলের ফোন এবং ড্রাইভারের ফোনের টাওয়ার একই দেখাচ্ছে। কিছু প্রমাণ উপস্থাপনের জন্য বিজয়মোহন কিছু সময় চেয়ে নেয় আদালতের কাছে। আদালত তাকে 1 দিনের সময় দেয়। সে গাড়ি চালানোর ফুটেজটি ভালোভাবে বিশ্লেষণ করে অহনাকে কিছু চেক করার জন্য একটি জায়গাতে পাঠায়। পরবর্তী দিনে কোর্টে সবাই উপস্থিত হয়, কিন্তু তখনও অহনা আসেনি। যে রিসোর্টে বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিল মাইকেল, বন্ধুদের ডাকা হয় সবাইকে। পূর্ণিমা প্রথম জিজ্ঞেস করে জেমসকে সেই রিসোর্টে কে কে ছিল জানতে চায়। মাইকেল সহ আরও বন্ধু ছিল তার। বিজয়মোহনকে ক্রস করার জন্য বলে, সে পরবর্তীতে জিজ্ঞেস করবে এমনটি জানায়। পূর্ণিমা তাতে আপত্তি জানায়, কিন্তু বিজয়মোহনের এতে রাইট আছে। একে একে মাইকেলের সকল ফ্রেন্ডদের জিজ্ঞাসাবাদ করা হয়। সবারই একই কথা ছিল, সবাইকে বিজয়মোহন পরবর্তীতে জিজ্ঞেস করবে এমনটি জানায়। রেস্টুরেন্টের ওনারকেও ডাকা হয়। ঘটনার দিন মাইকেলকে সে রুম ভাড়া দিয়েছিল, পরের দিন চেক আউট করে চলে গিয়েছিল মাইকেল। এটা প্রমাণ করতে চাচ্ছিল যে ঘটনার দিন মাইকেল রিসোর্টেই ছিল। এখনও অহনা আসেনি। বিজয়মোহন এবং তার অ্যাসিস্ট্যান্ট অহনার জন্য অপেক্ষা করতেছে। এখন উইটনেসগুলোকে জিজ্ঞাসা করবে বিজয়মোহন, কিন্তু শর্ত হলো যাকে জিজ্ঞাসা করা হবে সে ব্যতীত মাইকেলের সকল বন্ধুরা বাইরে থাকবে। পূর্ণিমা কমপ্লেন করে বসে, কিন্তু সত্য প্রমাণের জন্য এটা জরুরি। জজ তাকে পারমিশন দেয় এরকমভাবে প্রশ্ন করার জন্য। বিজয়মোহন এটা আন্দাজ করেছিল। তাদের সবাইকে শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে আদালতে। প্রথম প্রশ্ন করে জেমসের কাছে, জানতে চায় মাইকেল নিজে গাড়ি চালিয়ে এসেছিল রিসোর্টে। এ ঘটনার প্রায় 6 মাস হয়ে গেছে, এরপরই খুবই স্পষ্টভাবে তার কিভাবে মনে আছে। জেমস বলে, দুপুর 2:30-এর দিকে আমরা হোটেলে পৌঁছি। এরপর রিসোর্ট দেখার জন্য বাইরে বেরোই, তখনই মাইকেল এসে পৌঁছায়। ওই সময় মাইকেল কি পরেছিল, জিন্স অথবা টি শার্ট, সে কি পরেছিল এটা তার মনে নেই। দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়। কারের কথা মিলে গেল, শার্ট এবং কালারের কথা মিলতেছিল না জেমসের সাথে। তৃতীয় জনকে ডাকা হয়।
সে বলে মাইকেল প্যান্ট এবং শার্ট পরেছিল। তার বন্ধুরা তো বলেছিল জিন্স এবং টি শার্ট। কালার সম্পর্কেও সেও কিছু বলতে পারে না। মাইকেলের বন্ধুর ওয়াইফও ছিল সেখানে। তাকে জিজ্ঞাসাবাদে সত্য কথা বলতে চাইলেও তার হাজব্যান্ডের জন্য বলতে পারে না। কাঁদতে কাঁদতে শুধু বলে আমি কিছু জানি না। এদিকে অহনা এসে পৌঁছেছে। একটি ইলেকট্রনিক এভিডেন্স তাদের কাছে আছে। এটা অ্যালাউ করার জন্য কোর্টকে রিকোয়েস্ট করে। এটা ছিল নতুন এভিডেন্স, সম্পূর্ণ নতুন নয়। ড্রাইভার রবিনের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই ইলেকট্রনিক এভিডেন্স দেখার পর রবিনের দেয়া সাক্ষী ভুল প্রমাণিত হতে পারে। জজ এটি শোনার পর অ্যাকসেপ্ট করে। এখানে একটি ভিডিও ভিজুয়াল দেখানো হয়। বিজয় মোহন এক্সপ্লেন করে প্রসিকিউশন যে প্রমাণসহ ভিডিও কোর্টে দিয়েছে এটা যাচাই বাছাই করে জানা যায় যে রোড দিয়ে এই গাড়িটি যাচ্ছিল তার অপোজিশন থেকে আসা একটি গাড়ির ড্যাশ ক্যামেরায় ক্যাপচার হওয়া ভিডিও ফুটেজ। এটি এই ক্যামেরার ফুটেজের দ্বারা স্পষ্ট ঘটনার দিন মাইকেল নয়, রবিনই গাড়ি চালাচ্ছিল। আরেকটি সার্টিফাইড কপি দেওয়া হয় জর্জকে। ব্যান্ড্রা পুলিশ স্টেশনে রেজিস্ট্রেশনকৃত কেসের নথিপত্র এটি। এটাও ছিল একটি রেপ কেস। এফআইআর হওয়ার পরে আসামি অ্যারেস্ট হয়। এরপর কোর্টে সমর্পণ করা হয়। এই কেসেরও আসামি ছিল মাইকেল। কোর্ট উপযুক্ত প্রমাণ না পাওয়ার কারণে তাকে ছেড়ে দিয়েছিল। এই দুটি কেসের সাথে সরাসরি সম্পৃক্ত মাইকেল। মাইকেল তো ক্রিমিনাল। এই তথ্যটি এখানকার অনেকেই জানতো না, এমনকি রাজশেখরকেও বলা হয়নি। মাইকেলের স্বভাব তো এরকমই, কনফিউশন রাখারও কিছু নেই। সবগুলো সার্টিফাইড কপি। ডিফেন্সের সব সাক্ষী প্রমাণ ভুল প্রমাণিত হলেও এখনও কিছু বলা যাচ্ছে না। অ্যাজ এ লয়ার হিসেবে বিজয় মোহন বলে কেস জেতার সম্ভাবনা এখনও 50%। এই কেসটি কমপ্লিকেটেড হওয়ার কারণ হলো সারা ব্লাইন্ড। নেক্সট হিয়ারিংয়ের সময় একটি জাল বেছাবে বিজয় মোহন। যদি জালে ফেসে যায় তবে কিছু একটা হতে পারে। আজ ফাইনাল হিয়ারিংয়ের দিন। আদালত প্রাঙ্গণে মিডিয়ার আনাগোনা। বিজয় মোহন বলতেছিল একজন যুবক তার বিয়ের কার্ড দেওয়ার জন্য তার বন্ধুর বাসাতে আসে। তার বন্ধুর বাসার কথা জিজ্ঞেস করার জন্য পাশের বাসাতে আসে। তাদের কথাবার্তা শুনে সে বুঝতে পারে একজন অন্ধ মেয়ে এই বাসাতেই থাকে। তাকে দেখার পর তার মনে শয়তানি বাসনা জাগে। তাদের আলোচনায় সে এটাও জানতে পারে পরের দিন সেই মেয়েটা বাসাতে একা থাকবে। এটা শোনার পর সে তার বন্ধুর বাসাতে রাত্রি যাপন করে। সেই রাতে কোম্পানির ড্রাইভারকে সকাল 6টার মধ্যে গাড়ি নিয়ে আসতে বলে। সকাল হওয়ার পর তার বন্ধু পরিবার সহ যখন চার্জে যায় তখন সে তার ড্রাইভারকে ভেতরে আসতে বলে। এরপর নিজের গাড়ি এবং মোবাইল ড্রাইভারকে দিয়ে রিসোর্টে যাওয়ার কথা বলে। মেয়েটির বাবা মা এবং কাজের মহিলাটি যখন বাইরে যায় ততক্ষণ সে বাইরে অপেক্ষা করতেছিল। এরপর পিছন দিক দিয়ে বাসাতে ঢুকে গ্রিল বেয়ে ছাদে ওঠে। উপরের দরজাটি খোলা থাকার কারণে ধীরে ধীরে নিচে নেমে আসে। মেয়েটি যখন বাথরুম থেকে বেরিয়ে আসে হঠাৎই আক্রমণ করে বসে। মেরে ফেলার হুমকি দিয়ে তাকে রেপ করে। মেয়েটি মনের মাঝে অনেক সাহস নিয়ে তার মুখে হাত বুলিয়ে চেহারাটি মনে রাখে। অপরাধীকে ভিকটিম চিহ্নিত করেছে স্কাল্পচারের মাধ্যমে। এ পর্যন্ত অপরাধীর সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে। ডিফেন্স এ ব্যাপারে অনেক চেষ্টা করেছে, সুতরাং এর কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। পাবলিক প্রসিকিউটর শুধু সাক্ষীগুলোকেই ভুল প্রমাণ করতে পেরেছে, কিন্তু মাইকেল যে এই কাজটি করেছে এ বিষয়ে একটি প্রমাণও দেখাতে পারেনি। একমাত্র আই উইটনেসও তো অন্ধ। শুধুই এতে প্রমাণ হয় না মাইকেল অপরাধী। পূর্ণিমা বলে এই মেয়েটি যে স্কাল্পচার আর্টিস্ট কিভাবে বিশ্বাস করবে? আমি তো এরকমও বলতে পারি মেয়েটা অনেক ভালো ড্যান্সার। এই সুযোগের অপেক্ষায় করতেছিল বিজয় মোহন। কোর্টের কাছে রিকোয়েস্ট করে তাকে একটি চান্স দেওয়া হোক, তাকে নতুন করে স্কাল্পচার তৈরি করার সুযোগ দেওয়া হোক। পূর্ণিমা ঘোর আপত্তি জানায়, এতে তো কোর্টে সময় নষ্ট হবে শুধু শুধু। সত্য সামনে আনার জন্য কোর্ট তাকে একটি চান্স দেয় স্কাল্পচার তৈরির জন্য, কিন্তু পূর্ণিমা এতে একটি শর্ত জুড়ে দেয়, যার স্কাল্পচার তৈরি করা হবে সেটা পূর্ণিমা চুজ করবে। ছুঁয়ে দেখার জন্য সময় পাবে 5 মিনিট। এরপর সিলেক্ট করা হয় রাজশেখরকে। সারা যখন রাজশেখরকে ছুঁয়ে ভালোভাবে অনুভব করতেছিল, রাজশেখর অনেক বাজে বাজে কমেন্ট করে, বলে এটা রেপ ছিল না, তোমার ইচ্ছে মতোই হয়েছে। সারা শুধু অঝরে কাঁদতেছে আর বলে আমাকে মনোযোগ দিতে দিন, সারা তো হার মানার পাত্র নয়। এদিকে সবাই অধীর আগ্রহে বসে আছে ফাইনাল রায়ের জন্য। সারা স্কাল্পচার তৈরি করতেছিল। রাতও হয়ে গেছে। কোর্টের বাইরেও অনেক ভিড়। সবার মনে একই চিন্তা, কি হয়। অবশেষে স্কাল্পচার কোর্টে হাজির করা হয়। জর্জ রাজশেখরকে ডেকে আনে সামনে। স্কাল্পচারের পাশে দাঁড় করিয়ে দেয়। স্কাল্পচার এবং রাজশেখরের মাঝে কোনো পার্থক্য ছিল না। সবাই দেখে একেবারেই হতবাক।
এটার মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণ হয় মাইকেলই অপরাধী। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, 2 লক্ষ টাকা জরিমানার পাশাপাশি। সারা এবং সারার পরিবারের সবার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সারার একটি ইচ্ছা আছে, সে বিজয় মোহনের স্কাল্পচার তৈরি করবে। আদালত থেকে বের হওয়ার সময় সারা তার মুখটি খুলে ফেলে, বীরের বেশে বের হয়। সারার ন্যায় বিচারের মধ্য দিয়ে সিনেমাটি শেষ হয়।